अगर एक भी मानुष 24-এর রক্তাক্ত গণ অভ্যুত্থান, শেখ হাসিনার নাটকীয় পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একটি উত্তাল অধ্যায় পেরিয়ে আজ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণও বদলে গেছে পুরোপুরি। কূটনৈতিক ভাষায় উভয় দেশ নিজেদের বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র বলে দাবি করলেও বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বর্তমান ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন আক্ষরিক অর্থেই সাপে নেউলে। পরিস্থিতি এতটাই তিক্ত যে ভারত এখন অনুপ্রবেশকারী তকমা দিয়ে জোরপূর্বক তাদের নাগরিকদের বাংলাদেশের ভেতরে পুশ ইন করার মতো আগ্রাসী ঘটনা ঘটাচ্ছে, যা নিয়ে এই মুহূর্তে দেশের ভেতরে চলছে তীব্র আলোচনা ও ক্ষোভ। এরই মাঝে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতেও এসেছে বড় ধরনের পরিবর্তন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, ছিটকে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই শূন্যস্থান দখল করে নিয়েছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তার এই উত্থান সীমান্ত রাজনীতিতে এক নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। দিল্লির আগ্রাসী মনোভাব আর পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী নেতৃত্বের কারণে অনেকেই আজ একটি প্রশ্ন করছেন, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, ভারত যদি সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশ দখলের দুঃস্বপ্ন দেখে, তবে ঠিক কি ঘটবে? কাগজে কলমে ভারত একটি বিশাল সামরিক পরাশক্তি। তিন দিক দিয়ে তারা বাংলাদেশকে ঘিরে রেখেছে, আর একদিকে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর। মানচিত্রের দিকে তাকালে যে কারো মনে হতে পারে এমন একটি ছোট দেশকে হয়তো চাইলেই ভারত গিলে ফেলতে পারে। ঠিক যেমনটা 1971 সালে ভেবেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তারা ভেবেছিল এক ঝটকায় পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নেবে, কিন্তু ইতিহাস সাক্ষী বাস্তবতা রুক্ষ ময়দানে তাদের সেই দম্ভ কিভাবে মাটিতে মিশে গিয়েছিল। আজ যদি ভারতও একই দুঃসাহস দেখায়, তবে তাদের পরিণতি কি হবে? সামরিক এবং ভৌগোলিক বিশ্লেষক বলছে, ভারত যদি সত্যি বাংলাদেশে আক্রমণ চালায়, তবে তা হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি অলঙ্ঘনীয় কারণ। প্রথমে আসা যাক ইতিহাসের দিকে। এই বাংলা কখনোই কোনো বহিরাগতের কাছে সহজে মাথা নত করেনি। প্রখ্যাত ইতিহাসবিদ জিয়াউদ্দিন বারানি এই বাংলাকে আখ্যায়িত করেছিলেন বুলগাকপুর বা বিদ্রোহের নগরী হিসেবে। এমন এক অঞ্চল যাকে কখনোই পুরোপুরি বশ করা যায়নি। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা এই ভূখণ্ডকে বলেছিলেন প্রাচুর্যে ভরা নরক, কারণ এখানকার সম্পদ যেমন মানুষকে আকৃষ্ট করত, তেমনি এখানকার দুর্ভেদ্য প্রকৃতি আক্রমণকারীদের জন্য নরক যন্ত্রণা তৈরি করত। এমনকি বিশ্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেটও এই ভূখণ্ডের প্রতিরোধের কথা শুনে পিছিয়ে গিয়েছিলেন। ইতিহাসের পাতা থেকে 1971 সালে ফিরে তাকালেও এর প্রমাণ মেলে। সে বছর এপ্রিলে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশকে নির্দেশ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানে দ্রুত সামরিক অভিযান চালানোর জন্য, কিন্তু জেনারেল মানেকশ সেদিন পরিষ্কারভাবে সেই নির্দেশ প্রত্যাখ্যান করেছিলেন। তিনি সতর্ক করে বলেছিলেন, বর্ষার মৌসুমে বাংলার ভৌগোলিক কাঠামোর ভেতরে সামরিক অভিযান চালানো হবে আত্মহত্যার শামিল। তার সেই ভীতি কিন্তু অমূলক ছিল না। ভারতের সাবেক মেজর জেনারেল ডি.কে. পালিত তার লেখা দ্য লাইটনিং ক্যাম্পেইন বইতে বাংলাদেশের ভৌগোলিক কাঠামোর এক নিখুঁত চিত্র তুলে ধরেছেন। তিনি বাংলাদেশকে আখ্যা দিয়েছেন ডিফেন্ডার্স বা রক্ষাকারীদের স্বর্গরাজ্য হিসেবে। এর অর্থ হলো এখানকার মাটি, জলবায়ু এবং ভূপ্রকৃতি এমনভাবে তৈরি যা আক্রমণকারীকে পদে পদে বাধা দেবে এবং রক্ষাকারীকে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করবে। একবার কল্পনা করুন, ভারতের বিশাল সামরিক বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র আর সাজুয়া যান নিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, কিন্তু তারা মুখোমুখি হবে 405টি নদ নদীর এক বিশাল জালের। শুধু রাজধানী ঢাকার চারপাশেই রয়েছে 3টি বড় নদী। দেশের পূর্ব সীমান্তে প্রাকৃতিকভাবেই দুর্গের মতো দাঁড়িয়ে আছে টারশিয়ারি যুগের বিশাল পাহাড় সারি, যা যে কোনো ধরনের গেরিলা যুদ্ধের জন্য আদর্শ। ভারত যদি বর্ষাকালে বা বছরের অন্য যে কোনো সময় ভারী ট্যাঙ্ক বহর নিয়ে প্রবেশের চেষ্টা করে, তবে বাংলার নিচু জমি, নরম কাদামাটি আর বিস্তীর্ণ হাওর বাওর তাদের জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হবে। ট্যাঙ্কের চাকা আটকে যাবে কাদায়, আধুনিক সমরাস্ত্র হয়ে পড়বে অকেজো। প্রতিটি নদী, প্রতিটি খাল পার হতে গিয়ে তাদের চরম মূল্য চোকাতে হবে। প্রতিটি গ্রাম, প্রতিটি শহর পরিণত হবে এক একটি দুর্ভেদ্য প্রতিরোধ ঘাঁটিতে। শুধু ভৌগোলিক বাধাই নয়, বাংলাদেশের নিজস্ব সামরিক সক্ষমতাও কিন্তু হেলাফেলা করার মতো নয়। এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ মিলিয়ে প্রায়
16টি পদাতিক ডিভিশনের সমান শক্তি রয়েছে। এর পাশাপাশি দেশে রয়েছে প্রায় 61 লাখ প্রশিক্ষিত আনসার সদস্য। অর্থাৎ যুদ্ধের দামামা বেজে উঠলে এই বিশাল প্রশিক্ষিত বাহিনী দেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে পড়বে। এমন একটি জনবহুল দেশে যেখানে প্রতিটি মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ, সেখানে কোনো বিদেশি শক্তির পক্ষে সামরিক শাসন টিকিয়ে রাখা বা দখলদারিত্ব বজায় রাখা একেবারেই অসম্ভব। তবে ভারতের জন্য সবচেয়ে বড় বিভীষিকা অপেক্ষা করছে তাদের নিজেদের ঘরের ভেতরেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত 7 সিস্টার্স খ্যাত রাজ্যগুলো মণিপুর, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে উত্তপ্ত। ভারত যদি বাংলাদেশের দিকে তাদের সামরিক ফোকাস সরিয়ে নেয়, তবে এই রাজ্যগুলোতে বিদ্রোহের আগুন দাবা নলের মতো ছড়িয়ে পড়বে। এমনিতেই মণিপুরে আমরা ভয়াবহ গৃহযুদ্ধের চিত্র দেখেছি। বাংলাদেশের সাথে সংঘাতে জড়ালে এই অঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এবং ভারতের অভ্যন্তরীণ অখণ্ডতা চরম হুমকির মুখে পড়বে। এর চেয়েও ভয়ানক একটি কৌশলগত দুর্বলতা ভারতের রয়েছে, যার নাম শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। এটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি অত্যন্ত সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করেছে। সামরিক বিশ্লেষকরা জানেন, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তবে এই চিকেন স্নেক অঞ্চলের সামান্যতম আঘাত বা অবরোধ ভারতের মানচিত্রকে আক্ষরিক অর্থেই 2 টুকরো করে দেবে। 7 সিস্টার্স চিরতরে ভারতের নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এখানেই শেষ নয়, আন্তর্জাতিক কূটনীতি এবং ভূ রাজনীতির সমীকরণ ভারতের জন্য আরও বেশি প্রতিকূল। বর্তমানে ভারত একদিকে পাকিস্তান এবং অন্যদিকে চীনের সাথে চরম বৈরী সম্পর্ক নিয়ে দাঁড়িয়ে আছে। ভারত যখনই তার পূর্ব সীমান্তে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবে, সেই সুযোগটি কখনোই হাতছাড়া করবে না পাকিস্তান ও চীন। পাকিস্তান তাদের সীমান্তে নতুন করে ফ্রন্ট খুলে দেবে, আর চীন লাদাখ বা অরুণাচল সীমান্তে তাদের আগ্রাসন বাড়িয়ে দেবে। ভারতকে তখন একই সাথে 3টি ফ্রন্টে বা 3 ফ্রন্ট ওয়ারে লিপ্ত হতে হবে। পৃথিবীর কোনো দেশের পক্ষেই একসাথে 3টি ভিন্ন ফ্রন্টে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয়। এর সাথে যুক্ত হবে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। আমরা দেখেছি ইউক্রেনে আগ্রাসন চালানোর পর পশ্চিমা বিশ্ব কিভাবে রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। ভারত যদি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের উপর বিনা উস্কানিতে বা যে কোনো অজুহাতে সামরিক আগ্রাসন চালায়, তবে আন্তর্জাতিক সম্প্রদায় চুপ করে বসে থাকবে না। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা বিশ্ব ভারতের উপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে। ভারত বর্তমানে যে উঠতি অর্থনৈতিক শক্তি হিসেবে বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে, যুদ্ধের বিশাল ব্যয় এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পড়ে সেই স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। দেশটির অর্থনীতি মুখ থুবড়ে পড়বে, দেশের চরম বিশৃঙ্খলা দেখা দেবে। সুতরাং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তা সে সীমান্তে পুশইনের মতো উস্কানিমূলক ঘটনাই হোক কিংবা পশ্চিমবঙ্গের নতুন হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর আস্ফালনই হোক, ভারতকে খুব হিসাব করে পা ফেলতে হবে। ডক্টর ইউনূসের পর বর্তমান তারেক রহমানের সরকারের অধীনে বাংলাদেশ একটি সংঘবদ্ধ রাষ্ট্র। এখানকার ভূপ্রকৃতি, সামরিক প্রস্তুতি, জনগণের প্রবল প্রতিরোধ স্পৃহা আর ভারতের নিজস্ব কৌশলগত দুর্বলতা ও আন্তর্জাতিক ভূ রাজনীতি সবকিছু মিলিয়ে হিসাব একটাই, ভারত যদি কখনো তাদের সামরিক শক্তি দিয়ে বাংলাদেশ দখলের চিন্তা করে, তবে সেটা হবে তাদের জন্য এক দুঃস্বপ্নের যাত্রা। বরং সেই যুদ্ধের আগুনে পুড়ে অখণ্ড ভারতের মানচিত্র খণ্ড বিখণ্ড হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দর্শক, ভূ রাজনীতি, সমর কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্কের এমন আরও সব রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।